আচ্ছা ছেড়েই দিলাম সেসব কথা। এ বাড়িতে যখন থেকেই এসেছি তখন থেকেই দেখছি যে আমি যখনই তোমার বাড়ির বাকি মেম্বারদের সাথে মানে আত্মীয় স্বজন বা আমার শ্বশুর মশাই দাদা ভাই তাদের সাথে কথা বলতে যাচ্ছি, তুমি বা তোমার মা বা তোমরা ভীষণ রিয়াক্ট করছো, আমাকে তাড়াহুড়ো করে সেখান থেকে ডেকে নিয়ে আসছো। এদিকে তোমরা চাইছো যে আমি যাতে রোহিত আঙ্কেলকে পুরো অ্যাটেনশনটা দিই, সেটা তো আমার অড লাগছে বলো। হ্যাঁ ঠিক আছে, আমি জানি যে তোমাদের সাথে হয়তো তাদের সম্পর্কটা ভালো নেই, কিন্তু আমি তো নতুন এসেছি, আমার তো তাদের সাথে কোনো সমস্যা নেই। তাহলে আমাকে কেন আমার মতন করে মিশতে দেওয়া হচ্ছে না বলো তো? তোমায় মিস থেকেও বাধা দেয়নি কিয়া। তুমি যখন বিয়ের পর আমাদের বাড়িতে প্রথমবার এসেছিলে, মা কিন্তু তোমার জন্য আচার অনুষ্ঠানের ব্যবস্থা সব ওপরে অ্যারেঞ্জ করেছিল। কিন্তু তুমি ওপরে না গিয়ে সেই মানুষগুলোর সঙ্গ দিলে যারা সারা জীবন মাকে অপমান করেছে, আমাদের সংসারটা ভেঙেছে। সেই জন্যই আমি তোমায় বলেছি। আমি এত কিছু জানি না প্রত্যুষ, কবে কার জন্য কিভাবে সংসার ভেঙেছে আমি তো সেগুলো জানি না। তবে আমার মনে হয় কোনো ঘটনা ঘটলে সেখানে প্রত্যেকেরই দায় থাকে। তোমার মার যে কোনো দায় ছিল না সেই গ্যারান্টি কি তুমি নিতে পারো? আমার কি মনে হয় বলো তো, তুমি শুধু তোমার মায়ের দিকটাই দেখছো, বাকিদের কথাটা ভাবছো না। বা তোমার মা তোমাকে যেটা বলেছে তুমি ভাবছো সেটাই ঠিক, আর বাকিদের দিকটা একবারও ভেবেই দেখছো না। কিয়া, এবার তুমি তোমার লিমিটটা ক্রস করে যাচ্ছ। এতটা সাহস কিন্তু আমি তোমায় দিচ্ছি না। প্লিজ ওয়ার্ন করছি তোমাকে, ফার্দার মাকে নিয়ে আর কোনো কমেন্ট করো না। না সত্যি, আমার ফুলসজ্জার রাতটা যে এরকম হবে সেটা অভিপ্রেত ছিল না। তুমি তো আলোচনা করতে বসেছই মাকে নিয়ে সমালোচনা করবে বলে। তুমি নিজেকে কি মনে করো এক্স্যাক্টলি কিয়া? আমি সমালোচনা করছি না, আমি কিন্তু এই কথাগুলো একদম নিরপেক্ষভাবে বললাম। মা, ও মা, এই গরম জলটা একটু খাবে? দেবো? কাছে রাখ। আচ্ছা কাছে ঠিক আছে, আমি রাখলাম। খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে তোমার? আরে কমে যাবে, দাঁড়া না, ঠিক কমে যাবে, একটু বসে যাবে। কি করবো বলো তো, তুমি তো কাউকেই ডাকতে দিচ্ছ না, ছোটদা ভাইকেও ডাকতে দিচ্ছ না, বড়দা ভাইকেও ডাকতে দিচ্ছ না। আমি একবার পাপাকে ডাকবো? না, একদম না, আমাকে একদম ডাকবি না। আমার শরীর খারাপের কথা তোর পাপাকে আমি জানাতে চাই না, একদম ডাকবি না। আচ্ছা তোমরা তো এখনো একই বাড়িতে থাকো, বলো তো ডাকলে পাপা আসবে না কেন? নিশ্চয়ই আসবে। ঠিক, তুই যথেষ্ট বড় হয়েছিস, তুই বুঝিস না তোর পাপার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার এখন নতুন সংসার হয়েছে, তাকে আমি আমার কোনো ব্যাপারে আমার পাশে চাই না, ব্যাস ডাকবি না, ভালো করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হলো? খুব কষ্ট হচ্ছে? ব্যথাটা একবার বেড়ে উঠছে, আর যখনই বেড়ে উঠছে না আমার মনে হচ্ছে আমার দমটা বন্ধ হয়ে যাবে। তুমি একটু শোবে মা, তুমি একটু শো না। কমে যাবে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তুমি একটু রাত্রিটুকুনি তো একটু ম্যানেজ করে নি, আমি সকালবেলা ঠিক কমে যাবে। কি করে সারা রাত সহ্য করবে? তুমি একটু শো। করে নেবো, সহ্য করে নেবো, ঠিক কমে যাবে। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ আমি দিঠি, আমি বারণ করে দিচ্ছি, তুই কিন্তু ছোটদাকে ডাকবি না। হ্যাঁ আমি বারণ করে দিচ্ছি, কাউকে ডাকবি না তুই কিন্তু। আমি ডাকবো না, আমি ছোট্ট ভাইকে ডাকবো না। মা তুমি একটু শো, আমি ডাকবো না। তুই কোথাও যাবি না, তুই আমার কাছে বস, এখানে বস চুপ করে আমার কাছে। আচ্ছা আমি বসেছি, তুমি একটু শো না। না আমি শুতে পাচ্ছি না, আমি বসি, আমার একটু গরম জলটা দে, আমি খাই। আচ্ছা ঠিক আছে। তুই কিন্তু কাউকে ডাকবি না, বারণ করে দিলাম কিন্তু। হ্যাঁ আমি ডাকবো না ছোট্ট ভাইকে ডাকবো না, ঠিক আছে? তুমি গরম জলটা খাও, আমি এক্ষুনি আসছি আমি। রাখো তোমার নিরপেক্ষতা। আমি আমাদের লড়াইটা জানি, আমার মায়ের লড়াইটা জানি, তাই প্লিজ তুমি এটার মধ্যে ঢুকতে এসো না। ঠিক আছে, তুমি না বললে আমি আর কখনো কিছু বলবো না। হ্যাঁ প্লিজ কোনো এমন কমেন্ট করো না কিয়া,
যেটা শুনে মনে হয় আমার মা ছোট হবে, আমার মাকে ডিমিন করা হবে। আরও একটা কথা কি জানো, আমার মায়ের বিষয়ে কোনো কথা বলতে গেলে তোমার যোগ্য হতে হবে। সেই যোগ্যতা কিন্তু তোমার এখনো নেই কিয়া। একটা কথা বলবো প্রত্যুষ? বলো। তুমি তোমার নতুন বউকে নিয়ে রোহিত আঙ্কেলের বাড়িতে গেলে তোমার কি সম্মানটা খুব বাড়বে? না তোমার নতুন বউয়ের মানে বিয়ে করা বউয়ের সম্মান বাড়বে? আর তুমি তোমার মা যাকে নিয়ে এতগুলো কথা বললে তারও কি সম্মান বাড়বে? আমি বুঝতে পারছি না। এটা তো তোমাদের বাড়ি, সেখানে আন্টির থাকার লিগ্যাল রাইট আছে। এটা আমার শ্বশুর বাড়ি, তেমন আমার থাকারও লিগ্যাল রাইট আছে। সেখানে আমরা এই বাড়িটা ছেড়ে কেন রোহিত আঙ্কেলের বাড়িতে গিয়ে উঠবার? বিয়ের আগে তো তুমি আমাকে এই কথাটা একবারও বলোনি। হ্যাঁ, বিয়ের আগে বলিনি, এখন বলছি। আমার মনে হয় আমি যেখানে থাকবো সেটাই তোমার জন্য উপযুক্ত জায়গা। তার মানে তুমি বলছো যে আমার মতামতের কোনো দাম নেই, মানে বিয়ের পর আমার মতামত খাটবে না, তাই তো? বলো তোমার কি মতামত। আমার তো এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। এটা তো আমার শ্বশুর বাড়ি। তাছাড়া ওপর্ণি যখন ভাগাভাগি হয়ে গেছে তখন অসুবিধাটা কোথায়? এখন এই বাড়িটা আমাদের আর নেই কিয়া। আমাদের নেই ঠিকই, কিন্তু আমাদের তো ভোগ দখলের অধিকার আছে। মানে আমরা যদি সারা জীবন ওপরে থেকে যাই, ওরা তো কেউ আমাদের সরাতে পারবে না। তাছাড়া আরেকটা কথা ভেবে দেখো তো, দাদু ভাইয়ের তো এখন বয়স হয়েছে, তার কি ভালো লাগবে সারা জীবন এই বাড়িটাতে কাটিয়ে এই শেষ বয়সে একজন মানে রোহিত আঙ্কেলের বাড়িতে গিয়ে উঠতে? আমি কিন্তু খুব নিউট্রালি কথাগুলো বলছি। আসলে কি বলতো, আমি ছোটবেলা থেকে শিখেছি যে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয়। আমিও এই আশাটা নিয়ে এই বাড়িতে এসেছিলাম যে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে একসঙ্গে এই পরিবারে থাকবো। আমার মাও তাই ভেবেছিল কিয়া। 25 বছর বাদে দেখলো জাস্ট কোনো লাভ হয়নি। হ্যাঁ, হয়তো ওনার হাজব্যান্ড সাপোর্টিভ ছিলেন না, কিন্তু তুমি তো সেরকম নও, তুমি তো সাপোর্টিভ। ঠিক বুঝলাম না, কি বলতে চাইছো? মানে তুমি যদি আমার কথাগুলো বোঝার চেষ্টা করো বা আমাকে সাপোর্ট করো, আমি জানি আমি তোমার সেন্টিমেন্টে কোথাও গিয়ে আঘাত দিয়েছি, কিন্তু ভেবে দেখো প্রত্যুষ, আমি কিন্তু একদম নিরপেক্ষভাবে এই কথাগুলো বলছি। আমি সত্যি বুঝতে পারছি না যে আমাদের বাড়ি থাকতে আমরা কেন অন্য একজনের ফ্ল্যাটে গিয়ে থাকবো। সেটা কিন্তু খুবই অসম্মানজনক। না কিয়া, তুমি বারবার রোহিত আঙ্কেলকে অন্য লোক, একজন লোক এইভাবে বলছো কেন? কারণ সত্যিই তো উনি একজন বাইরের লোক। ওনার সাথে তো তোমাদের কোনো ব্যক্তিগত রিলেশন নেই। হ্যাঁ শ্রীময়, বলো কি হয়েছে? রোহিত আঙ্কেল, আমি দিঠি বলছি। কি হয়েছে? দিঠি এত রাতে ফোন করেছো? শ্রীময় ঠিক আছে তো? রোহিত আঙ্কেল, মায়ের না অনেকক্ষণ ধরে খুব পেট ব্যথা করছে। মা কাউকে ডাকতে দিতে চাইছে না। আমি বুঝতে পারছি না আমি কি করব। আচ্ছা, শ্রীময় কি কোনো পেন কিলার খেয়েছে জানো? হ্যাঁ খেয়েছে, আমি গরম জলও খাইয়েছি, কিন্তু ব্যথাটা কিছুতেই কমছে না। আমি বললাম যে একবার বৌদি ভাইকে ডাকি, কিন্তু বলছে না, জাম্বো জেনে যাবে, আমি চাই না এখানে আসুক, কিছুতেই ডাকতে দিচ্ছে না। ছোটদা ভাইয়ের কথাও বললাম, ছোটদা ভাইকেও ডাকতে দিচ্ছে না, বলছে আজকে ওদের ফুলসজ্জা ডাকিস না। আমি তোমার কথা বললাম মাকে যে আমি রোহিত আঙ্কেলকে একটা ফোন করি, বলছে যে না রোহিত আঙ্কেল সারাদিন বাদে বাড়ি থেকে বিশ্রাম নিচ্ছে, ফোন করিস না। আমি তারপরে মায়ের ফোনটা নিয়ে লুকিয়ে তোমাকে ফোন করছি, বাড়িতে কেউ জানে না। মায়ের এরকম অবস্থা, আমি বুঝতে পারছি না, আমার খুব নার্ভাস লাগছে রোহিত আঙ্কেল, আমি কি করব। মায়ের যদি টিউমারটা বাস্ট করে যায় রোহিত আঙ্কেল, কি হবে? না না, তুমি ভালো করেছো মাকে বলনি। যেই শুনবে যে তুমি আমাকে ফোন করেছো অমনি প্যানিক করবে। শোনো, আমি 10 মিনিটের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছচ্ছি, আর আমি নার্সিংহোমেও বলে রাখছি, সেরকম যদি হয় আজ রাত্রেবেলায় ভর্তি করিয়ে দেবো। রোহিত আঙ্কেল। হ্যাঁ মা বলো। মা বাঁচবে তো রোহিত আঙ্কেল? মার কিছু হবে না তো? কেন এসব কথা বলছো দিঠি? আমি জানি তোমার ভয় পাওয়া স্বাভাবিক,
দেখো তোমার মায়ের একটা টিউমার হয়েছে, টিউমারটা একটু বড় হয়ে গেছে আর অপারেশনটা একটু জটিল হবে, বাস। কিন্তু তার মানে এই নয় যে ও বাঁচবে না। ডাক্তারের উপর ভরসা রাখো। আমার কেন জানি না মনে হচ্ছে রোহিত আঙ্কেল মায়ের আর বাঁচার ইচ্ছেই নেই। পেশেন্ট যদি নিজেই বাঁচতে না চায় তাহলে তো তাকে ডাক্তারও বাঁচাতে পারে না বলে শুনেছি। এরকম কথা বলে না দিঠি। শোনো, আমাদের প্রথম কাজ হলো তোমার মায়ের ব্যথার উপশম ঘটানো। আমি যাই গিয়ে দেখি, আর আমি নার্সিংহোমে বলে রাখছি একটা কেবিন অ্যারেঞ্জ করে রাখছি। যদি সেরকম বুঝি আজ রাত্রেবেলার মধ্যেই আমি অ্যাডমিট করিয়ে দেবো। হ্যাঁ, আর হ্যাঁ দিঠি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যে তোমার মার কথা অমান্য করে আমায় ফোন করেছো, তার জন্য আই রিয়েলি থ্যাংক ইউ। আমি জানি রোহিত আঙ্কেল, আমার মায়ের কিছু হলে তুমি যেভাবে সর্বস্ব দিয়ে মাকে ভালো করার চেষ্টা করবে সেরকম আর কেউ করবে না।